তো আকস্মিক অ্যাক্সিডেন্ট লাইফে চলার পথে অনেকভাবে চলতে হয়। অ্যাটলিস্ট টলারেবল শব্দটা আমরা যদি চর্চা করি, কারণ আমরা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা ফার্স্ট ওয়ার্ল্ডের মতো হতে পারবো না, বাট আমাদের একটাই পলিসি, সেটা হচ্ছে টলারেবল। একদিনে কোনো কিছুই চেঞ্জ করা যায় না, আমাদের আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। এবং টলারেবল শব্দটা এটা বুঝতে হবে নীতি নির্ধারকদের। টলারেবল কী জিনিস, টলারেবল কীভাবে হয়, কোনভাবে হতে হয়। অর্থাৎ একজন মানুষকে যদি আপনি হঠাৎ রাস্তায় ফেলাই দেন, হবে না। সে যাতে রাস্তায় না পড়ে তাকে সেই সুযোগটা দিতে হবে, এবং তাকেও সে বুঝতে উপলব্ধি করাতে হবে। অনেক কিছু বলতে ইচ্ছা করে, যে নিজেকে ভালোবাসে না সে অন্যকে কি ভালোবাসতে পারে? নিশ্চয়ই পারে না। আমার এই কথাটার এগেইনস্টে আমার মনে হয় কেউই বলতে পারবেন না, বা কোনো যুক্তি এখন পর্যন্ত পৃথিবীতে কেউ দেশে যে নিজেকে ভালোবাসে না সে অন্য কাউকে ভালোবাসতে পারে না। অর্থাৎ নিজেকে আগে ভালোবাসো। এবং বুজুর্গ ব্যক্তিরা বলেন যে ওই অ্যারিস্টটল না কিরা জানি, যে নিজেকে আগে জানো, তা নিজেকে ভালোবাসো। বাট আমি এক সহজে একটা সিম্পল পারসেপশনও না, নর্মাল একটা লাইন বলবো, আপনারা সবাই কেমন তাই তো। পিতা মাতা সন্তানকে ভালোবাসে না নিজেরে ভালোবাসে? যখন একটা পিতা বা একটা মাতা, তাহলে এক্সেপশনাল হয়ে যাচ্ছে। আরেকটা এক্সেপশনাল, একটা শিশু বাচ্চা, সে বাবা মা হোক আর বা যার কোলেই যাক, তাকে উপর দিক যখন ছুঁড়ে দেওয়া হয় সে তখন খিলখিলে হাসে। কেন হাসে? সে উপর দিক খিলখিলে হাসতেছে, তার উপর দিক ছুটতেছে, কারণ তার ভিতরে এই জিনিসটা কাজই করে না যে আমি নিচে পড়ে যায় আমার ঠ্যাং ভাঙতে পারে বা আমাকে ধরবে না। কারণ সে সেই জায়গা পর্যন্ত তার বয়স অনুযায়ী একটা শিশুর সেই ইমাজিনেশন তার নাই। আর যদি যেয়ে থাকে তাহলে সে এতটাই কনফিডেন্ট যে আমাকে তো নিচে ধরবে, যে উপরে দিক ছড়িয়ে যাচ্ছে বাচ্চাকে। আমাদের সকলের দুই চোখ, বাট কারোর দৃষ্টিভঙ্গি এক না। ওরে খোদা রে আল্লাহ, কোটি কোটি বিলিয়ন মানুষ, কত পার্থক্য রাখছো। তো আবার একদম লাস্টের দিকে হাসপাতালে যখন কয়েকটা কথা বলছিল, তো যে তার মধ্যে একটা লাইন যদি আপনাদের বলি, তো এই এক লাইনে তর্জমা তাফসির করলে কবেন যে আর কিছু জীবন তো লাগে না, যে এমন কোনো কাজ করবি না যা তোর ঘুমের ডিস্টার্ব হয়। আর কেউ যদি বলা হয় তুমি এমন কোনো কাজ করবা না যা তোমার ঘুমের ডিস্টার্ব হয়। অ্যাকচুয়ালি আমি কখন ঘুমাই না ঘুমাই আমাকে কখনো কেউ ডাকে না এরপর থেকে, অর্থাৎ আব্বা মারা যাওয়ার পর থেকে 8-10 বছর। তো আমি পড়ালেখার লাইনে স্টুডেন্ট মানুষ, তো আসলে আমি পড়তে ভালোবাসি। এবং এখন আমার সারা জীবনে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত আমি যে টাকার বই কিনছি, বা তার চেয়ে 100 গুণ না 1000 গুণ বেশি আমি পড়ার পিছনে এই গত 8 বছরে আমি খরচ করছি। তাহলে আমি কীরকম স্টুডেন্ট? নিজের ঘরকে আগে জানা, নিজেকে জানা। আমি সবসময় দোষ ধরি বাংলাদেশ আওয়ামী লীগের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে শেখ হাসিনাকে বলেছেন জেলখানাতে বেরোয়, স্বার্থের জন্য মানুষ অন্ধ হয়ে যায়। কোনো মানুষকে দিনের পর দিন বিনা বিচারে জেলে রাখা, তার পরিবার পরিজন থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য অন্যায় তাকে জানে। বঙ্গবন্ধু নিজে শেখ হাসিনাকে বলছে। তো আমার তো কোনো এক্সিস্টিং আইডেন্টিটি নাই, না রাজনৈতিক, না সামাজিক, না আর্থিক, কোনো কিছুই নাই। চলাফেরারই তো এখন ক্যাপাসিটি নাই বলতে গেলে। তো বাংলাদেশে সাপোজ 5ই আগস্টের পর যত মামলা হয়েছে, আমি যদি বলি আওয়ামী লীগের যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এর ভিতরে শতকরা 91%-এর কোনো আফসোস নাই, আর শতকরা 9%-এর অবশ্যই আফসোস আছে। আই অ্যাম নট ম্যাড। গতকালকে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে জটিকা মিছিলের জন্যে, তা আমি তো সবই জানি তার ডাটা 20 বছরের। তো কিছু জিনিস আছে যে টলারেবল। আমি প্রথমে বলছি যে হ্যাঁ, সত্য মিথ্যা, হ্যাঁ অনেকে করার কারণে
তার যে এটা কাফারা হিসেবে নিচ্ছে যে ঠিক আছে জেল কাটছি বা যা করছে, বাট হক যদি কারণ মাইরে থাকে সে, তাহলে অবশ্যই তার হকগুলো ফেরত দেওয়া উচিত। চাঁদাবাজি আর হকের সাথে কতটা ডিপ রিলেশন আছে আমি তা জানি না। আর যে নিরাপরাধ তারে অযথাই মানে ব্যক্তি শত্রুতা দিয়ে যারা জেলে ঢুকাইছে, তা এরকম যদি 9% থাকে, তা আমার তো ওই চলাচলার ক্যাপাসিটি নাই, দলীয় আমার কোনো এই কী জানি বলে দলীয় উকিলকে বা আমাদের উকিল আছে কিনা বা ইয়ে আছে কিনা বা আমি যদি করবো, তাহলে ওই 9% যদি আমি একদম অন্তত 20 বছরের 30 বছরের তার একদম ফুটপ্রিন্ট সহ উপস্থাপন ইনশাল্লাহ যদি করি তাহলে উপস্থাপন ওইভাবে করতে পারবো, তাহলে তাদেরকে খালাস দেওয়া উচিত। বাট কত কথাই তো বলি, গতকাল কিন্তু অনেক কিছু বললাম, নির্বাচন আমার এই আসন ওই আসন ভোট টোট। অ্যাকচুয়ালি আমি জীবনে কোনো দিন ভোটের রাজনীতি বা নির্বাচন করবো না। কেন করবো না? কারণ দুইজন আমার শেখাইছে। প্রথম শিখছি বঙ্গবন্ধুকে স্টাডি করতে যায় যে ক্ষমতা মানুষকে খায়, ভিড় মানুষকে খায়, ক্ষমতা আমি ভালো নাই রে মা। তো এলো বঙ্গবন্ধু, আমি তো নিজেও উপলব্ধি করি, আমার পরিবারও তো বলে রাজনীতিকে কেন ঘৃণা করে, বাট আমার কথা একটাই, দেশ পরিচালনা করে রাজনীতিবিদরা, তাহলে সামাজিক দায়বদ্ধতা এবং দেশের জন্য যদি রাজনীতি যদি সবাই যদি ছড়িয়ে যায়, তাহলে এই দেশ একদিন হইলেও সামাজিক দায়বদ্ধতা কোনো এক জায়গায় আটকে যাইতে হবে বিবেকের কাছে, বাট সেই স্কোপও তো নাই। এখন কালকে যাকে ধরে নিয়ে গেল, আমি যে 4 বা 5টা মামলা আমি উকিল ধরে বা তাকে নিয়ে যে কোনো ছাড়াতে পারতাম, কিন্তু আমি জানি তার ঘরে গোডাউনে কবে আগুন লাগানো হয়েছিল গত সরকারের আমলে। আমি একটু পরে কয়লাগুলো আনলাম, ইয়ে করলাম, গতকালকে বলছিলাম সিজার লিস্ট, আর এলো এই যে কয়লাকে নিয়ে আসলাম একটা কাছের পাত্রে, এখন না মানে গত সরকারের আমলে আর কি, আগুন সন্ত্রাস চলাকালীন সময়। এবং তিনি কে কোথার থেকে কীভাবে আসছেন, আর এই জায়গায় যে কমিশনার চলেন, এক ভাই করে বিএনপি আর এক ভাই বলে আওয়ামী লীগ, আসলে তারা কোনো দল করেন না। সন্ত্রাসী যারা তাই কোনো দল আছে নাকি? সরকারি চাকরিজীবী কোনো দল আছে? সরকারি চাকরিজীবী মানে সরকার পার্টি, আর সন্ত্রাসী যারা তাকে কি কোনো দল আছে? বাট ওই যে এ ব্যালেন্সড পলিসি লং টার্ম, নট সিঙ্গাপুরের মতো যদি অল্প জনসংখ্যা অল্প কিছু হইতো, তাহলে ওই যে স্টেডিয়ামে নিয়ে সবারই একবারে উড়োই দিত, আর সিঙ্গাপুরকে পিছনে তাকাতে হইলে। তো মানবতা কিসের মানবতা, কিসের মানবাধিকার, এটা বৃহৎ স্বার্থে, কিন্তু আমরা এত ডিপে চলে গেছি, এত ডিপে, এটা এখন একবার সম্ভব না। বাট ওই যে টলারেবলের উপর বেস্ট করে কোনো একটা পলিসি দাঁড় করাতে হবে। সেটা আমি আওয়ামী লীগের কথাই বলি, যেমন সাপোজ আমাদের ছাত্রলীগটায় যে ডিসিশনটা নেওয়া হয়েছিল, আমি কি বলবো, আর তখন তোরা তো বুঝতাম না, পড়ালেখাও করতাম না, ছোটো মানুষ, যে নিয়ম করে দেওয়া হইলো, বয়স না বিয়ে বা বয়স জন্য, তখন আর সিনিয়ররা কেউ নাই আমাদের সাথে। লাস্ট রিপন ভাই, রোটন ভাই, বাট রিপন ভাই রোটন বাইরে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা সালাম দেওয়া তো দূরের কথা, এখন জাস্ট সত্যি কথা, পরবর্তীতে এই যে গত 2 বছর 1 বছর তো দেখছি। আর আমার ওই যে গুরুটার কথা বললাম, অ্যাক্সিডেন্ট করছিল, তা ওনাকে শিখছি যেমন পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। তা ওনারা আমি বইলেই, আমি পার্টি অফিসে মেলা কয়েকদিন ঘুরছি, যে জিনিসটা উনিও জানে আমিও জানি, যে বাওয়াইদ্য আমি করে ফেলতে পারি, উনিও তো করতে পারে, সবাই করতে পারে। বাট এই ওয়াইদুল কাজ থেকে শুরু করে দিয়ে লাস্টে গোলাপ শাহ মাজার কিন্তু দেখব, কারণ নিজের দলের কথাই তো করতে হয়, নিজের ঘর লাগের বসে করতে হয়। এবং লাস্টে 12 একদিন রাগ হয়ে দিয়ে মেসেজ দিছিলাম যে সিসিটিভি দিয়ে কোনো দিন যদি পারেন আপনার 3 নম্বর পার্টি বেশি টাইনি একটু দেখেন দিই সন্ধ্যার পরে একটু। তো সত্যি কথাই বলতেছি যে ফেয়ার প্র্যাকটিস, আমি বাইরে বললাম যে ভাই ফেয়ার প্র্যাকটিস করে কত দূর যাওয়া যায় আমি এটা দেখব। কিসের আন্দোলন ছাত্রদের, ওই যে কী জানি বলে, ওই যে কোঠা বিরোধী, এটা আমার মনে হয় আমি শাহবাগ যে দাঁড়াই, আমি যদি কোনো কী শোনো, বাট
ফেয়ার প্র্যাকটিসটা করার পর আমার যে অভিজ্ঞতা ওদের সাথে শেয়ার করবো কি, বাট যখন দেখলাম যে না, দ্যাটস এ পলিটিক্যাল বিগ ইস্যু বা অন্য কোনো ইস্যু বা এত ডিপলি আমি জানি না, বাট সলিউশনের বাইরে কিছু নাই। সাদ্দাম ছেলেটা এর আগে যেগুলো কমিটিতে হয়েছে, আইসিটি সেক্টরটা ডিপনেস, আমি যে গতকালকে বললাম যে আইসিটির উপদেষ্টা যারা আছেন, তারা উপদেষ্টা বা আইসিটির উদ্বোধন সচিব যে আছেন, তাই তিনি 3টে প্রশ্নের উত্তর দেবেন। আইসিটি সেক্রেটারি যে আছেন, যে ব্যান্ডউইথ কীভাবে উৎপাদন হয়, ব্যান্ডউইথের মূল্য কীভাবে নির্ধারণ হয়, এই 3টার প্রশ্ন হচ্ছে আইসিটি আমার জানা মতে আমার স্টাডিতে 1000 ভাগের প্রথম 1 ভাগ, তাহলে 9999 ভাগ আমার দৃষ্টিকোণে ডিপনেস আছে আইসিটি সেক্টরের, এবং এই 3টা প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন না। তাহলে আমরা কি আইসিটি চালাবো? আবার এই আইসিটি দিয়ে সারা বাংলাদেশের অর্থনীতি ঘুরাইয়ে অটো ঘুরিয়ে যাচ্ছে এবং ঘোরানো যাচ্ছে, একজনও বেকার থাকবেন না। পলিসি কিছু নিতে হয়। এখন আমি নেব কীভাবে? গত 15 বছর 20 বছরে আমি কতবার কমপ্লেন, অবশ্য দিই নেই কমপ্লেন দেবো কীভাবে? নজরুল ইসলাম বাবু আছে সাইনবোর্ড বিএনপির দখলে, ইন্টারনেট সেক্টরটা আমি প্র্যাকটিক্যালি তো প্রথম থেকেই বাংলাদেশে পুরোই বিএনপির দখলে। তারা যে আবার আওয়ামী লীগ হয়ে গেছিলো তা না, তারা আবার কী করছে, সাইনবোর্ড হিসেবে রাখছে কেন নজরুল ইসলাম বাবু ভাইরে। তাইলে আমরা করবোটা কি? নজরুল ইসলাম বাবু ভাইকে আমাকে চেনবে না টাকা চেনবে? আর ওই ছাত্রলীগের পরে লাস্টে ঢুকলো কেটা, জাকির হয়েছিল আমার বেজে লাস্ট কমিটি এলো সোহাগ, অর্থাৎ আমারই মানে ইমিডিয়েট আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের জুনিয়র সোহাগ ভদ্র ছেলে, এবার নমিনেশন পাইছিল এবং ও এই কোয়ালিফাইড ভদ্র ছেলে, এক বেজ আমার জুনিয়র। যদিও একদিন মা ঘাটে যাই ছাত্রলীগ কমিটির পরে দাওয়া দিছিলাম ছাত্রলীগরে, তিনি এটা অন্য কথা। তার নাজমুলের কথা কী বলবো, ওটা তো চিনি না, ও ইংল্যান্ডে কোহানে থাকে, বাকি জীবনে কোনো দিন আর আসিস না বাড়ি। দোষ তো তোকে না, দোষ তো নীতি নির্ধারকের। তো মাঝে আরও কমিটি হয়েছে, তার মধ্যে একটা আছে ওই যে রাব্বানি কমিটি, আর একটা ওই যে ওটা ঢুকলো আইসপির ভিতরে। তা ইলেকশনে কেন ইলেকশন করবো না? আর আমি অযথা প্যানেল ইলেকশনে স্বতন্ত্র দাঁড়াইয়ে কোনো দিন পাশ করা যায় না, কিন্তু করতাম, কারণ কেউ ওয়াদা রাখে না। তো আমি স্বতন্ত্র যে ক্যান্ডিডেট দাঁড়াবে, যে স্বতন্ত্র শব্দের সংজ্ঞা কি আগে তো সেটা জানতে হবে। প্রথমেই বলে দিছি স্বতন্ত্রের সংজ্ঞা কী, সেটা হচ্ছে যে আল্লাহ সবাইরই পৃথিবীতে স্বতন্ত্র বানাইছে, কারণ কারো দৃষ্টিভঙ্গির সাথে কারো মিল নাই। তাহলে প্যানেলে যায় জব বন্ধ হয়ে যায় না? দলে থাকলে আপনি দলের নীতি নিয়মের বাইরে কি আপনি চলতে পারবেন? কিন্তু তাহলে আবার ওয়েস্টার্ন কান্ট্রি বা অন্য জায়গায় ওরা পারে কীভাবে? ওই যে বললাম ব্যালেন্সড পলিসি, লং টার্ম। তো একটা ভোটের জন্যে প্যানেল নির্বাচন আমি স্বতন্ত্র দাঁড়াইছি, সেই ছোটো ভাই আর কি ছাত্রলীগিতে বহিষ্কৃত সেক্রেটারি সিলেট বাড়ি, সেও তো ওই বিএনপির প্যানেলে যাই হোক। তা আমিও চেষ্টা করছি, আমি পারি নেই প্যানেলে ঢুকার, একবার একটু ফাঁস করি নাই, দেখি কী পারা যায়। কারণ যে ওয়াদা আমি দিতাম, সেই ওয়াদা এখন পর্যন্ত বাংলাদেশে বাস্তবায়িত হয়নি। বাট আমার কথা যারা শুনবে তারা জানে, বিশেষ করে সভাপতি এমদাদ ভাই জানে, আমি সেই পলিসিটার জন্য আমার নিজের পকেটটা খরচ করে যাই আমি ব্যাংককে গেছি। কারণ বাংলাদেশের ঢাকা শহরে কী ওয়ারেড আছে, ওয়ারেডে আছে 14 গুণ ওয়ারেড ব্যাংককে আছে। তাহলে কীভাবে তারা মেনটেন করতেছে এটা জানার জন্য গেছি, বুঝছি, তাদের সাথে ডিপার্টমেন্টে বসছে এবং তারা আমাকে সহযোগিতা করতে চাইছে। বাট আমার তো প্লেস করার মতো জায়গা প্রস্তুত তো নাই, পাইনি। তো স্বতন্ত্রতে দাঁড়াইয়ে আমি বক্তৃতায় বলছিলাম যে আমার দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা অন্যের চেয়ে ভিন্ন, তবে আমি সমাজের বাইরে নয়। আর এই কারণেই আমি স্বতন্ত্র এবং আমি বদ্ধপরিকর। আমার মাত্র 5টা এজেন্ডা, হ্যাঁ আমি ইনশাল্লাহ বাস্তবায়নে বদ্ধপরিকর, জবাবদিহিতার সাথে, এবং তা আগে কনফার্ম করিয়া তারপরে আমি দাঁড়াইছিলাম। তা আমি পরে ফেল করার পরে সবাই করলাম, আরে বেকুব তোরা একজনকে ফেল করে আমারে পাশ করে আমার ঘাট ধরে এই 5টা আদায় করতি, তাইলে কি সারা বাংলাদেশে এই ইন্ডাস্ট্রিদের জনগণের লাভ হতো, ব্যবসায়ীরা যারা সবাই লাভ হতো না, সুবিধা হতো না? তাহলে তোরা সবাই বেকুব। আর
দুইয়ের বাংলাদেশের থেকে আমি দাঁড়ালি বাংলাদেশের থেকে, তখন আর কেউ দাঁড়াতো না। কেন দাঁড়াতো না জানি না। তাহলে একক প্রার্থী হয়ে কীভাবে সুজনকে ফেল করা যায়? কারণ বাংলাদেশের যে এই এশিয়া প্যাসিফিক, এখন যে জিওপলিটিক্স এশিয়া প্যাসিফিক, এটা কীভাবে আসছে, কোথায় আসছে, এটার গোড়াঘাট জানতে হবে। কারণ এই ইন্দো প্যাসিফিকের আসার আগে ছিল এশিয়া প্যাসিফিক, সারা ওয়ার্ল্ড 5টা ভাগে বিভক্ত। যখনই আমি শাপলা পুল দেখলাম, তখনই আমি ঢুকে গেলাম ওয়েবসাইটের ভিতরে। গাঁটতে এমন একটা ফর্ম আসলো, পূরণ করতে করতে সকাল হয়ে গেল। অর্থাৎ জন্মলগ্ন থেকে এই পর্যন্ত অস্ট্রেলিয়া আর কি অফিস, আমাদের এই এশিয়া প্যাসিফিকের 56টা কান্ট্রি ইন্টারনেট ডিস্ট্রিবিউশন হয় অস্ট্রেলিয়া থেকে, একটা মাত্র অফিস। অথচ মজার ব্যাপার, ইন্ডিয়া চায়নাও এর মেম্বার। কন্ট্রিবিউশন বাংলাদেশের সবচেয়ে বেশি রিসোর্স, এবং বাংলাদেশের যে ভোট আছে ওই জায়গার, আমাদের আপনি কে 3/1 ভোট পাইলে সে পাস করবে, 3/1। তাহলে আমরা কী ধরনের বাঙালি? কারণ সুজন গোপালী ও মরে গেলেও আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নীতিতে মরে গেলেও ছাড়বে না। আর 2 আছে যে ও আবার সাসাসোলা কথা কয় সবার সামনে, 2 নম্বরই পছন্দ করে না। কারণ এর ভিতরে তো আইসিটির ভিতরে তো কোন বেটা বিএফি না করছে না, সবাই করছে না, আমার বলছে না বিএফি করলে 5,000 গাড়ি কিনতে 1 সপ্তাহ লাগে। বা কেউ বলতে পারবে সুজন কোনো দিন দায়িত্বে আসছে? কারণ ওই যে আব্বা একটা কথা বলে গেছে, যেমন কোনো কাজ করিস না যা ঘুমের ডিস্টার্ব হয়। তাহলে আমি এমন কোনো কাজ করব, আমার জেলে যেতে হবে, ভয় থাকতে হবে, দড়ি ভোট থাকতে হবে, দরকার আছে? মুরগি চলে হাসি হয় না, অত কিছু হয় নাকি? কারণ একদিনে যদি সাংবিধানিকভাবে আছে, একদিনে যদি মামলা মানে জেল না হয়, তাহলে সেটা তো জেল কয় না। তাহলে মুরগি চলে জেল হয় নাকি? এরকম তো সাদ্দামরে দেখলাম, আমার বক্তৃতা মুখস্থ বক্তৃতা ভারী প্রত্যুৎপন্নমতি। তোরে তারেক রহমান সাহেবকে আমি একটা প্রশ্ন এখন করবো এই প্রত্যুৎপন্নমতি দিয়ে। তো তোকে যেদিন তোর বাসায় আমি গেছি, তোকে তুই করে বলতেছি, কারণ তোকে আমি স্টাডি করছিলাম। তোর বাসায় গেছি কীভাবে, আমার তো কেউ চেনে না, যে চেনে বা যে যাওয়ার সাথে সাথে আমি এবার তার ছোটো ভাই হিসেবে গেছি। আমি ড্রাইভার মানুষ বা আমি যে ব্যাগবোয়া মানুষ, তো যার সাথে সাথে বাংলা মোটর বাসায়, সাদ্দামের বাসায় ও মিটিং করছে, ড্রয়িং রুমে অনেক পোলাপান নিয়ে, সাথে সাথে পাশের রুমে নিয়ে আমাদের অ্যাপয়েন্ট করলো, অনেক কথাবার্তা হলো। তারপরে বাট আমি একটা সেলফি তুলছিলাম, আমার মনে আছে। কেন তুলছিলাম তারও একটা কারণ আছে। যাই হোক, পরবর্তীতে আর নাই। কিন্তু যেদিন খালিদ মহিউদ্দিন ভাই ওরে 1 কাপ কফির জন্য ন্যাংটা বানাই ফেললো, সেদিন আমি বুঝে ফেললাম যে ওর ভিতরে অন্তঃশ্বাস শূন্য, ওর কোনো গার্জিয়ান নাই, ও প্রত্যুৎপন্নমতি কী জিনিস সেই জানে না, অথচ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। তখন ওর বাসায় আমি 2 দিন গেলাম বাসার সামনে, যে প্রায় 12টা 1টার দিকে আমি ফার্ম গেট থেকে বেরোয় বাংলা যাই এই অনেক পোলা মানে আসে, ও আসছে না ফেরে না, বা পরে অনেকবার ফোন দিছি, মেসেজ আর দেখা হয়নি। বাট আর গার্জিয়ান আমি হিসেবে তার জন্যই না, বাট কয়েকটা কিছু জিনিস আমি বেসিক কিছু জিনিস তার সাথে ডিসকাস করার জন্য। কারণ খালিদ মহিউদ্দিন ভাই যে প্রশ্নগুলো করে ন্যাংটা বানালো, আমার কাছে রয়েছে বাচ্চা মানুষের মতো, খারাপ লাগছিল নিজের কাছে। আর ওই যে 2 ভাই পরবর্তীতে আমাদের লাস্ট কমিটি, ওই যে সোহাগ নাজমুল আগের কমিটি, আমাকে যে রোটন রিপন ভাই তো না, তো একজন ওই যে দেখতাম খালি পাটে বসে থাকতো একজনের সামনে, গেলেই দেখতাম রেল ডিপার্টমেন্টের সব রেলের গাড়িগুলো তার, আরে বাবা রইয়ে শুয়ে খা, সবাই বাগযোগ করে দিয়ে খাতি। মানুষজনের তো দখল করা তো দূরের কথা, করছে গত আইসিটি সেক্টরে রাজত্ব করছে গত 15 বছরে, বিএনপি দখল করছে, বিএনপি আওয়ামী লীগের টাকা দিয়ে আওয়ামী লীগের গাড়ি না, আমি তো করে দিলাম ডাইরেক্ট না, আমি দখল করতে পারতাম না তালি, তো সবাই জানে যে আমি দখল করতে পারতাম না তালি। আর উল্টো দখল ঠেয়াতে যায়, মানুষ ঠেয়াতে যায় না, আমার সব দখল করে মানুষ নিয়ে গেছে, আমার সাহেব আবার ঘুরতে হবে। তো ভালো ভদ্র কতক্ষণ থাকা যায়, অলে পিঠ থেকে গেলি। লাস্টে এসে গোলাম মাওলা রনিক ভাই পুরো প্যারাক মানে কফিনে প্যারাকে পিনটা মারিয়ে দিচ্ছেন। কীভাবে? কারণ হ্যাঁ, আমি হচ্ছে কি ভাই, ফেল করিয়া নির্বাচনে ফেল করার পরে বাস্তবিকভাবে এই আইসিটি ক্লাবে দাওয়াত করে সবাই খাওয়াইছি, সবাই বেকুব হয়ে গেছে। কী ভাই, নির্বাচনে আগে সবাই দাওয়াত করে খাওয়া, আপনি ফেল করার পর খাওয়াচ্ছেন কে? আমি ভাই হ্যাঁ মাত্র ভাই স্বতন্ত্র আমি যে ভাই এই জন্যই, কারণ কারোর সাথে আমার বনে না, মেলে না কথাবার্তায়। আর পাশ করার আগে যদি খাওয়াতাম, তাহলে আমি এজেন্ডা নিয়ে চিন্তা করতাম, তাহলে আমার নির্বাচন হবে না। আর এই কারণে আমি জানি শুনে ফেল করা
জন্য প্যানেল নির্বাচনে স্বতন্ত্র দাঁড়াতাম, কারণ কিছু জিনিস বাস্তব অভিজ্ঞতা, বই পুস্তকের অভিজ্ঞতা এক না। বাট আমি গত বছর নমিনেশন কেন কিনছি, তারপরও একটা লবিং কি আমি একজনের দিয়ে বা একজন ফোন বা করতে এবার, কারণ আমার গুরু জানে যে আমি ফেয়ার প্র্যাকটিস করতেছি, এবং কোথায় আটকায়, কেন আটকায়, সেটাও আমার বোঝার দরকার আছে, জানার দরকার আছে। আমি তখন ফেয়ার প্র্যাকটিস গত সরকারের আমলে, আর 5ই আগস্টের পর তো কী বলবো, আব্বা মারা যাওয়ার পর তো আমি স্টুডেন্ট, তারপরে গেলাম ফেয়ার প্র্যাকটিস করা শুরু। তো কোথায় আটকে যায় ফেয়ার প্র্যাকটিস, তার কিসের তোকে বৈষম্য বিরোধী আন্দোলন। তো আমি তো খেলে আওয়ামী লীগের দুর্নাম করছি, তো আমি যদি তীর ছোড়া শুরু করি বিরোধী কোনো দলের ইউনূস সাহেবকে শুরু করিয়া, সত্যি কথা আমার কনফিডেন্সে, সাপোজ আমি বলি, আমি যদি এখন তারেক রহমান সাহেবকে জিজ্ঞেস করি যে আপনার 3 চাচা কে কোথায় আছে, জীবিত আছে কি না, তাদের সম্বন্ধে কি জানেন কিছু, তো উনি যদি প্রত্যুৎপন্নমতি হয়, এখন উনি রাজনৈতিকভাবে অ্যান্সার যদি দেন, ওনার পজিটিভ একটা অ্যান্সার আছে। আর যদি উনি না দাঁড়িয়ে থাকেন, তো এইরকম আমি 1000 প্রশ্ন যদি তারেক রহমান সাহেবকে করি উইদাউট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছাড়া, আমার দরকার আছে, আমি আমার নিজের ঘরই যদি না আসিনি, আমার পরিবার না আসিনি, আমার অন্যগুলো সিনের দরকার আছে। আর এগুলো চিনার কারণ কি, ক্ষমতায় যখন 15 বছরে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ কি নষ্ট হয়েছে নাকি? নষ্ট তো প্রতিটা জাতির সব ক্ষতি হয়েছে না, এর ইফেক্ট তো সব জায়গায় পড়ে। তুই বাড়ি ছোটো ভাই, তুই তো অনেক বড় টাকার মালিক, তোরে সোনার সেন দিয়ে তোরে দেখতে যায় 5000 উপরে আডোকে, তোরা চলিসে বাড়ি টাকা ইনকাম, কষ্ট করে ইনকাম করে, সেই টাকার যে সেই টাকায় যে একটা বিদেশি 1 প্যাকেট সিগারেট কিনে, সুজন তার বউ কাস্টমে চাকরি এলেও তার বউ কোনো দিন আর 1 প্যাকেট সিগারেট এনে দিই নেই, সুজন পকেটের টাকায় দিয়ে বিদেশি সিগারেট খায় ইনশাল্লাহ এখন পর্যন্ত। ওরে ভাডি, আর তুই সে 1 ভোটের জন্যই গেছিস কচি ভাইয়ের কাছে, কিন্তু মিরপুরে যায় করছিস যে সব ভোট দিতেই হবে সুজন ভাইয়েরও, সে বলছে আমার দেশি ভাই ছোটো ভাই, তার ভোটটাও কি সে নেবে না? তাহলে তোরা কীভাবে বিএনপির কাছে ইউজ হয়েছিস গত 15 বছরে? তো এইরকম আমি বললাম না, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ, একটা তীর ছড়বো, এই এক তীর দিয়ে এই বর্তমান সরকার সহ বিএনপি সহ জামাত সহ উড়িয়ে চলে যাবে, যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ সারা পৃথিবী আমি কাঁপায় ফেলতে পারবো ইনশাল্লাহ। বাট কার জন্য, কিসের জন্য করবো? আমার নিজের ঘর যদি ঠিক না থাকে। শেখ হাসিনাকে ট্রায়ালে উঠাইছেন, তো ট্রায়ালে যদি আমি যদি এখন তীর ছুড়ি, আগে তো আপনার সবাইরই ট্রায়াল আগে করে তারপরে আপনি তারা ট্রায়ালে উঠতে হয়। বাট আপনি সুন্দর চর্চা করে দিয়েছেন, বাট আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েন, নাহলে নিজেও পাবেন না। আজকে নেত্রী বলো না, আগুনে হাত দিলে আগুনে হাত পড়বেই। আমরা যা করব মাঝে মধ্যে ভিতরটা ফাইটে যায়, কারণ আমি যা বলি আর আমার গুরুগুলো যা আছে সারা পৃথিবীতে 1-1.5 হাজার, ওরে বাবা রে বাবা, আমি তো তাকে সামনে গেলেই মাথা নিচে এড়েই থাই, মানে তবে কোনো কথা কই না। তাহলে তারা যদি বলে বা তারা যদি তীর ছোড়া শুরু করে, ঢাকা শহরে তো তার ভিতরে 400-500 আছে। আমার এক গুরু আছে নোয়াখালী বাড়ি, লুঙ্গি ফিরে মনে করেন ঢাকা শহরে চলে, তার সাথে দেখা হয় না কত বছর যাই না, 250 ভ্যান আছে ঢাকা শহরে। তার কী বুঝলেন তালি? আমার গুরু পড়ালেও জানে না, কারণ তার কাছে আমি শিখছি এবং জানে সে যে আমি একটা চা খাই না বিনিময়ে। তাহলে 250 ভ্যান যখন আরও 10 বছর আগে যাচ্ছিল তাহলে ঢাকা শহরে, তাহলে 250 ভ্যান চালানোর জন্য ফুটপাতে 250 সেলের খড় বন্ধু ছিল, খড় গরুর খড়ের ভিতরে রাখতো 250, টুকাই 11 লাখ। আমি শুনে অবাক হয়ে গেছি। নেত্রী আপনি ক্ষমতা আসার পরে ওই যে BDIS, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ পাকিস্তান পিরিয়ডের, ওনাদের সবাইকে ডাইকে নিয়ে একটু জিজ্ঞেস করেন কিছু জিনিস, বিশেষ করে টুকাই নিয়ে, যে ওনাদের রিপোর্টটা 2017 সালে, ওনারা সব তো ডক্টরেট। এই জায়গা একটা পিওনের দরখাস্ত দিয়েছে, চাকরি তো না, পিওন, আমি অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্য না, তাহলে আমরা পিওন দেন। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত BIDS, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ পাকিস্তান পিরিয়ডের, বাট আমার একটা কোনো জায়গাটা পিওনেরও চাকরি দেয় ডাকেই না তার। আর আমি তো শিখতে চাই, আপনারা এত PhD ডাকবি অমুকদারি তমুকদারি, আমি শিখবো না? টলারেবল হওয়া উচিত, ব্যালেন্সড রোডম্যাপ এবং লং টার্মের জন্য করা উচিত, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্যই। আর যদি অলে পিঠ থেকে যায় তখন আর হিতাহিত জ্ঞান থাকে না।
সন্ত্রাসী যে তার কোনো দল নাই, আর যে টেরোরিস্ট তারও কোনো ধর্ম নাই। ধর্ম টুলস, আর আমাদের ধর্মের, মুসলমান ধর্মের আল্লাহ আমাদের এমন একটা শক্ত পরীক্ষায় রাখছেন, আমি বলবো হ্যাঁ শক্ত পরীক্ষায়। কীভাবে? অকাঠ্য বিশ্বাস। অন্য ধর্মে তো ওরা দেখতেছে, জানতেছে, বুঝতেছে, আমরা অকঠ্য বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গায় যদি টস করা যায় তাহলে সেই তখন টেরোরিস্ট তো দূরের কথা বলে বাবা রে বাবা। কারণ হুরপরি আজীবনের ব্যস্ত টিকিট, এইভাবে আমরা সারা পৃথিবীর যারা মুসলমান কান্ট্রি অধ্যুষিত আছে সবাই মুসলমানের কাছে দাবি দেখেন, আর আমাদেরও দেখেন। তো ওইরকম কেউ থাকলে তোরা বাইরে আর যদি কেউ অকাঠ্য ওরম থাইস, তাহলে আমি এখনও যদি কোরআন শরীফ পড়া পারি না, জানি না ভিতরে কী আছে, তারপরেও আমার সাথে অন্তত আমি দেখি যুক্তিতর্ক দিয়ে পারি কি না তোদের সাথে। যদি কেউ ওরম থাকে ধর্ম নিয়ে যে অতিরিক্ত বড়াই করবেন তারাই বিলীন হবেন। তবে বাংলাদেশে আমার মনে হয় কেন হচ্ছে পরিবর্তন হবে। আমার মনে হয় আওয়ামী লীগ, বিএনপি, জামাতে দুয়ে চলে যাবে, আমরা থাকবে না মনে হয় এরকম। এখন না, ও হয়তো বা 10 বছর পরে হতে পারে, কারণ একটা স্টেপ এখনও বাকি আছে। যেদিন মাটিতে বসে গেছি না রে, তারপরে আমি কিছু কব না, বাট তারে আর নিজের মাটি না দেওয়া পর্যন্ত চোখে দেখি বা না দেখি, তার দিয়েটা আমার কাজ আছে। কারণ কি ভারতের জাতীয় মিউজিয়াম থেকে যদি আমি চুরি করতে পারি, তাহলে আমি 32 নম্বর বাড়িতে কিছু চুরি করতে পারি নাই, কম গেছি। কথার কথা যে ভারতের জাতীয় মিউজিয়াম কি সেই মিউজিয়াম থেকে যদি আমি চুরি করতে পারি, তাহলে আমি 32 নম্বর থেকে কিছু একটা মনে চুরি হয়ে লাইছিলাম, বারে ভাঙিছে কিনা লাইসেন্স সব নাইটাই, বাকিটা কোহানে কোন টানেল দিয়ে চলে গেছে, কোহাইন দিয়ে বুড়িগঙ্গায় উঠছে। আমি ওই দিন বুড়িগঙ্গায় যাইয়া হাসতেছি মনে মনে যে বুড়িগঙ্গার থেকে পৃথিবীর সব জায়গা যাওয়া যায়, তাহলে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আর এশিয়া প্যাসিফিকে 56টা কান্ট্রি তখন 2-2বার নির্বাচন করে ফেল করলাম। আমার একটা ইচ্ছা ছিল যে আমি যত প্র্যাকটিস করতেছি, আমি তেল না দিয়ে ভোট না দিয়ে, আর আমার একটা ইয়ে ছিল যে বাংলাদেশের যে ভোটারগুলো আছে, বিদেশে গেলে একটা কুত্তা দেখলেও ভালো লাগে। বাংলাদেশে তো আমি একক প্রার্থী, কিন্তু টাকায় যে মানুষ বিক্রি হয়ে যায়, আর রাগে এই যত গোপাইলে তত আওয়ামী লীগে, তাহলে ভারতের ভোট দে। দ্বিতীয়বার হলো ফেল করলাম ভারতের কাছে, আর প্রথমবার ফেল করলাম বানুয়াতির কাছে। তো আমার একটা ইচ্ছে ছিল যে ফেয়ার প্র্যাকটিস কিছু পাস করতে পারি, তাহলে সরাসরি নেত্রীর কাছে করতাম যে আপনার দিয়ে ফ্রি ইন্টারনেট বাংলাদেশ, যা পৃথিবীতে কেউ বলতে পারে নাই, এখন পর্যন্ত কল্পনাও করতে পারে না। আমি যদি বলি ফ্রি ইন্টারনেট বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগের একটাই এজেন্ডা, ফ্রি ইন্টারনেট বাংলাদেশ, 1 টাকাও ইনভেস্ট হবে না। তাহলে কী পলিসি আছে এর ভিতরে? শুলে চড়বো, ইনশাল্লাহ শুলে চড়বো। বাট আমি জীবনও কোনো দিন ভোটের নির্বাচন আর করবো না, এবং কোনো দিনও আইসিটি রিলেটেড কোনো দায়িত্ব থাকবো না। কারণ এই আইসিটি ডিভিশনে ঘুষ দিতে কারণ পরিচয় দিই নেই, ওই আওয়ামী লীগের লোক তার ব্যাকগ্রাউন্ডে তারাও তো ঘুষ দিয়ে আমার লাইসেন্স নেওয়া লাগছে। ইভেন একমাত্র গোপাইলে যে বড় মস্তান, তিনি একজনই জানিয়ে শুনে বুঝেও আমি কেন মিটিংয়ে উপস্থিত তিনি আমার 50,000 টাকা জরিমানা দিতেছেন। ও ভাই তো পরে বসছে যে সুজন তো ভদ্র কিছু কয়টাই না, ওই যে কী জানি নড়ে না, ওই যে কচ্ছপের মতো। কচ্ছপ আমার খুব প্রিয়, কচ্ছপের মাংস খাতেও তো মজা লাগে, আর কচ্ছপের উপর পিঠটা ছিল স্যাম্বলিক ডাল, এবং পৃথিবীতে সবচেয়ে বেশি বাইসে থাকে কচ্ছপ। আর একটা হচ্ছে ঈগল, আমার পছন্দের কচ্ছপ আর ঈগল। তো ভাইজন তো বোঝে না, এই যে ভদ্রভাবে তেল দিই বাহায় মিষ্টি নিয়ে গেছি, তাও করে না। তা আপনি যেমন আমার জুনিয়র, তাও আমি জানি। আর আমার 50,000 টাকায় মিটিংয়ে উপস্থিত হলাম কেন, 50,000 টাকা না দিলে আমার লাইসেন্স ক্যান্সেল। পারছিলেন ভাই? উল্টো আপনার লাইসেন্স ক্যান্সেল করে রেখেছিলাম না, কিচ্ছু কই নেই, তাও ভদ্রভাবে সরি বলছি, এখনও মেসেজ দিই, তারপরে আমার ব্লক করে ফিরে দিচ্ছেন। গোপাইলের বাড়ি আপনার না, কাকের মাংস খায়। সুজন কি ইলিগেল করছে? টলারেবল করে। সুজন হচ্ছে 1000 গুণ ইলিগেল যারা করছে, যারা দেখে টাকা খান দাঁড়িয়ে এই মেয়া গোপাইলে। বিটিআরসিতে যেদিন যাবো, নতুন বিল্ডিং এখনো যাই নেই, একদিন হয়তো যাবো একেবারে পরিষ্কার করার জন্যই, বাড়ানোর জন্য সবগুলোরে। বাট কোনোদিন আইসিটি সেক্টরের আমি নাম নেব না, আমি জানি না, বুঝিও না।
তো নিজের ঘর পরিষ্কার করে তারপর হলো তীর ছুটতে হয় এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহকারে, কারণ এই প্রোপাগান্ডা ফেকের যুগে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হচ্ছে হার্ড কপি। তখন কি চোখ দিয়ে অবিশ্বাস করবে? কেউ করবে না। এই জন্যে সুজন গোডাউন ভরে থুয়ে দিয়েছে হার্ড কপি দিয়ে। কোনো দিন একটা ডকুমেন্ট যতই 1 কপি করে না, 3-4 কপি করে, আমার বউ ফেলাই দেবে, এই ফেলাই দেবে, পোড়াই দেবে। আসসালামু আলাইকুম।